সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমরা আজকে পদার্থবিজ্ঞান প্রথম পত্র অধ্যায় 9 তরঙ্গ এর কিছু গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করব। আমরা ডক্টর শাহজাহান তপন স্যারের বই থেকে কিছু গাণিতিক সমস্যা দেখব, সাধারণ সমস্যা বলি। তোমরা এই ভিডিওটি দেখার সময় বই, খাতা, কলম সাথে নিয়ে যদি বসো তাহলে অনেক ভালো হবে। আমি ক্যালকুলেশনগুলো খুব সংক্ষেপে দেখাবো, তোমরা ক্যালকুলেশনগুলো করবে ক্যালকুলেটর ব্যবহার করে। এই অধ্যায়ের গাণিতিক সমস্যাগুলো একটু ভিন্ন রকম বলতে আসলে প্রত্যেকটি গাণিতিক সমস্যারই আলাদা আলাদা কিছু ধরন আছে। তো সেই ধরন অনুযায়ী তোমাকে সমাধান করতে হবে, যদিও সূত্রগুলো খুব সহজ, কিন্তু প্রত্যেকটা অঙ্কেরই আলাদা ধরনের কারণে সমাধানের পদ্ধতিও ভিন্ন ভিন্ন। একটু মনোযোগ দিয়ে এই অধ্যায়ের গাণিতিক সমস্যাগুলো তোমরা দেখবে। আমরা 1 নম্বর অঙ্কটা দেখি। বাতাসে একটি সুশলাকার সৃষ্ট শব্দ তরঙ্গের দৈর্ঘ্য 50 সেন্টিমিটার এবং অপর একটি সুশলাকার সৃষ্ট শব্দ তরঙ্গের দৈর্ঘ্য 70 সেন্টিমিটার। প্রথম সুশলাকার কম্পাঙ্ক 350 হার্টজ হলে দ্বিতীয় সুশলাকার কম্পাঙ্ক কত হবে? এই অধ্যায়ের গাণিতিক সমস্যাগুলো সমাধান করার জন্য আমাদের মনে রাখতে হবে কয়েকটা বিষয়। আমি এর আগের ক্লাসে তোমাদেরকে বলেছিলাম 3টি বিষয় মনে রাখার জন্য। আমাদের খুব সহজ একটা সূত্র, V = F ল্যামডা। এই সূত্রটা অনেকবার কাজে লাগবে। তো এই সূত্রটা আমরা যখন ব্যবহার করব, একটা বিষয় মাথায় রাখবো, সেটা হচ্ছে তরঙ্গের বেগ v নির্ভর করে মাধ্যমের উপর। মাধ্যম যদি পরিবর্তন হয় তাহলে তরঙ্গের বেগও পরিবর্তিত হবে। উৎসের কারণে কিন্তু মাধ্যমের শব্দের বেগ পরিবর্তিত হবে না। উৎস পরিবর্তন হলেও শব্দের বেগ একই থাকবে, তবে যদি মাধ্যম পরিবর্তন হয় তাহলে বেগ পরিবর্তিত হবে। এফ হচ্ছে কম্পাঙ্ক নির্ভর করে উৎসের উপর। তো উৎস যদি পরিবর্তন হয় তাহলে কম্পাঙ্ক পরিবর্তন হবে, উৎস পরিবর্তন না হলে কম্পাঙ্ক পরিবর্তন হবে না। আর তরঙ্গ দৈর্ঘ্য দুটো বিষয়ের উপরে নির্ভর করে, মাধ্যমের উপরও নির্ভর করে, আবার উৎসের উপরও নির্ভর করে। উৎস পরিবর্তন হলেও তরঙ্গ দৈর্ঘ্য পরিবর্তন হবে, মাধ্যম পরিবর্তন হলেও তরঙ্গ দৈর্ঘ্য পরিবর্তন হবে। তো ঠিক আছে, আমরা তাহলে শুরু করি। এখানে প্রথম শব্দের তরঙ্গ দৈর্ঘ্য দেয়া আছে λ1 ধরে নিই, এটা আমরা 50 সেন্টিমিটার, 0.5 মিটার। আর দ্বিতীয় সুশলাকার কম্পাঙ্ক λ2 দেওয়া আছে 70 সেন্টিমিটার, তাহলে 0.7 মিটার। প্রথম সুশলাকার কম্পাঙ্ক F1 সমান আছে 350 হার্টজ। দ্বিতীয় সুশলাকার কম্পাঙ্ক F2 = হোয়াট? একেবারেই সহজ। এখানে একটা বিষয় শুরুতেই দেখো আছে বাতাসে একটি সুশলাকার সৃষ্ট, তার মানে মাধ্যমটা হচ্ছে বাতাস। যেহেতু মাধ্যমটা বাতাস বা বায়ু মাধ্যম, একই মাধ্যমে দুটি সুশলাকার তরঙ্গ উৎপন্ন করছে, কাজেই তরঙ্গের বেগ, দুটি সুশলাকা থেকে নিঃসৃত তরঙ্গের বেগ কিন্তু সমানই হবে। অর্থাৎ আমরা ধরে নিব বাতাসে শব্দের বেগ v হলে, বাতাসে শব্দের বেগ v হলে আমরা জানি v = প্রথম সুশলাকার জন্য আমরা লিখব F1 λ1 এবং দ্বিতীয় সুশলাকার জন্য শব্দের বেগটা একই থাকবে, v = লিখব আমরা F2 λ2। এবার যেহেতু বেগ সমান, আমরা লিখতে পারি F1 λ1 সমান F2 λ2। এখন আমরা F2 বের করব, F1 λ1 বাই λ2। দেখো খুবই সহজ। এখন মানগুলো বসিয়ে ক্যালকুলেশন করলেই আমরা দ্বিতীয় সুশলাকার কম্পাঙ্ক F2 পাবো। 2 নাম্বার দেখো,
একটি শব্দ তরঙ্গ বায়ুতে 3 মিনিটে 1020 মিটার দূরত্ব অতিক্রম করে। এই শব্দ তরঙ্গের দৈর্ঘ্য মানে তরঙ্গ দৈর্ঘ্য 50 সেন্টিমিটার হলে তরঙ্গের পর্যায়কাল কত? এখানে সময়ে টি ইকুয়াল টু দেওয়া আছে 3 মিনিট, তার মানে 3 × 60 সেকেন্ড 180 সেকেন্ড, এবং দূরত্ব এস দেওয়া আছে 1020 মিটার। এই শব্দের তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা ইকুয়াল টু 50 সেন্টিমিটার, আমাদের মিটারে নিতে হবে 0.5 মিটার হলে তরঙ্গের পর্যায়কাল ক্যাপিটাল টি ইকুয়াল টু হোয়াট? আমরা জানি যে পর্যায়কাল কম্পাঙ্ক যে কোনো একটা দেয়া থাকলে আমরা আরেকটা পাই, পর্যায়কাল এবং কম্পাঙ্ক বিপরীত, এফ ইকুয়াল টু 1/t। তো আমরা প্রথমেই বেগ বের করতে হবে, যেহেতু শব্দ সমবেগে চলে তাহলে লিখব আমরা শব্দের বেগ ভি হলে ভি ইকুয়াল টু এস বাই টি, তাহলে এস হচ্ছে 1020 বাই 180 এত মিটার পার সেকেন্ড, তাহলে এটা হবে 5.67 মিটার পার সেকেন্ড। এবার আমরা সমীকরণে যাব। আমরা জানি ভি ইকুয়াল টু এফ ল্যামডা, বা ভি ইকুয়াল টু, আমরা এফ এর পরিবর্তে 1/t বসাবো, ল্যামডা, বা এখন আমরা টি বের করব, টি ইকুয়াল টু ল্যামডা বাই ভি। এখন ল্যামডা এবং টি ভি এর মান যদি আমরা এই সমীকরণে বসাই তাহলে আমরা পর্যায়কাল ক্যাপিটাল টি পাবো, একক হবে সেকেন্ড। 3 নাম্বার, একটি শীর্ষলাকা এ মাধ্যমে 10 সেন্টিমিটার এবং বি মাধ্যমে 15 সেন্টিমিটার দৈর্ঘ্য বিশিষ্ট তরঙ্গ সঞ্চালন করে। তার মানে এ মাধ্যমে তরঙ্গ দৈর্ঘ্য 10 সেন্টিমিটার, বি মাধ্যমে তরঙ্গ দৈর্ঘ্য 15 সেন্টিমিটার। এ মাধ্যমে শব্দের বেগ 3 মিটার পার সেকেন্ড হলে বি মাধ্যমে 5 সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করবে? বি মাধ্যমে শব্দ 5 সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করবে এটা বের করার জন্য আমাদের বি মাধ্যমে শব্দের বেগ বের করতে হবে। মাধ্যম যেহেতু আলাদা, শব্দের বেগও আলাদা হবে। তাহলে প্রথমে আমরা বি মাধ্যমে শব্দের বেগ বের করব, তারপর শব্দের বেগকে যদি আমরা সময় দিয়ে গুণ করে দিই তাহলে অতিক্রান্ত দূরত্ব বের হবে। এখানে খেয়াল করো, যেহেতু একটি শীর্ষলাকা, একই উৎস যদি হয় তাহলে কিন্তু কম্পাঙ্ক একই হবে। মাধ্যম ভিন্ন হওয়ার কারণে শব্দের বেগ ভিন্ন হবে এবং তরঙ্গ দৈর্ঘ্য ভিন্ন হবে। তবে উৎস যেহেতু একটি, কাজে আমাদের উৎসের কম্পাঙ্ক একই হবে। তাহলে এখানে যা দেওয়া আছে সেটা হচ্ছে এ মাধ্যমে তরঙ্গ দৈর্ঘ্য, আমরা যদি ল্যামডা এ দিয়ে প্রকাশ করি 10 সেন্টিমিটার 0.1 মিটার, বি মাধ্যমে তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা বি 15 সেন্টিমিটার 0.15 মিটার। এ মাধ্যমে শব্দের বেগ তাহলে ভি এ 3 মিটার পার সেকেন্ড। বি মাধ্যমে শব্দ 5 সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করবে? 5 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব এস ইকুয়াল টু হোয়াট? এখন দেখো আমরা কি করব, প্রথমে বলে নিব উৎসের কম্পাঙ্ক। তাহলে আমরা ধরি উৎসের কম্পাঙ্ক এফ। আমরা এ মাধ্যমের জন্য লিখব ভি এ সমান এফ ল্যামডা এ, এবং বি মাধ্যমের জন্য লিখব ভিবি সমান এফ ল্যামডা বি। আমরা যদি ভাগ করে দিই, আমরা যেহেতু বি মাধ্যমে শব্দের বেগ বের করতে হবে, আমরা 2/1 করি, তাহলে ভিবি বাই
ভি এ সমান এফ কাটা যাবে ল্যামডা বি বাই ল্যামডা এ, বা এখন আমরা ভিবি বের করব। ভিবি ইকুয়াল টু ল্যামডা বি বাই ল্যামডা এ ইন্টু ভি এ। আমরা যদি মান বসাই তাহলে দেখো ল্যামডা বি হচ্ছে 0.15, ভি এ হচ্ছে 3, ল্যামডা এ হচ্ছে 0.1। আমরা একবারে এককটা বসাতে পারবো, যেহেতু ভিবি শব্দের বেগ, এটা এককটা মিটার পার সেকেন্ডে আসবে। তাহলে আমরা এটা ক্যালকুলেশন যদি করি তাহলে কত আসে? এটা আসে হচ্ছে 4.5 মিটার পার সেকেন্ড। এখন 5 সেকেন্ডে শব্দের অতিক্রান্ত দূরত্ব, 5 সেকেন্ডে বি মাধ্যমে শব্দের অতিক্রান্ত দূরত্ব, এখানে স্মল টি দেওয়া আছে 5 সেকেন্ড। তাহলে আমরা বলি 5 সেকেন্ডে বি মাধ্যমে শব্দের অতিক্রান্ত দূরত্ব এস ইকুয়াল টু ভিটি, তাই না? এখানে লিখবো আমরা ভিবি টি। এখন যদি মান বসাও তাহলে দেখো 4.5 ইন্টু 5 মিটার ক্যালকুলেশন করো, তাহলে আসবে হচ্ছে 22.5 মিটার। এই হচ্ছে আমাদের 5 সেকেন্ডে বি মাধ্যমে শব্দের অতিক্রান্ত দূরত্ব। 4 নাম্বার দেখো, একটি সুশলাকা দুটি মাধ্যমে যথাক্রমে 10 সেন্টিমিটার এবং 15 সেন্টিমিটার তরঙ্গ দৈর্ঘ্যের তরঙ্গ সৃষ্টি করে। প্রথম মাধ্যমে সুশলাকার সৃষ্ট শব্দ যদি 10 সেকেন্ডে 4000 মিটার দূরত্ব অতিক্রম করে, তবে দ্বিতীয় মাধ্যমে শব্দের বেগ কত হবে? যেহেতু একটি সুশলাকা, কাজে এবারও কম্পাঙ্ক একই হবে। একটির তরঙ্গ দৈর্ঘ্য 10 সেন্টিমিটার, আরেকটির তরঙ্গ দৈর্ঘ্য 15 সেন্টিমিটার। প্রথম মাধ্যমে বেগ দেয়া আছে, কিন্তু 10 সেকেন্ডে 4000 মিটার দূরত্ব অতিক্রম করে, কাজে এটা আমরা বেগ বের করতে পারবো। দ্বিতীয় মাধ্যমে শব্দের বেগ v2 বের করতে হবে। এখানে দেয়া আছে প্রথম মাধ্যমে তরঙ্গ দৈর্ঘ্য 10 সেন্টিমিটার, তার মানে 0.1 মিটার। দ্বিতীয় মাধ্যমে তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে 15 সেন্টিমিটার, তার মানে 0.15 মিটার। আমরা প্রথম মাধ্যমে শব্দের বেগ একবারে বের করে ফেলি, 10 সেকেন্ডে 4000 মিটার, তাহলে 4000 বাই 10 মিটার পার সেকেন্ড, এটা হবে 400 মিটার পার সেকেন্ড। তোমাকে দ্বিতীয় মাধ্যমে শব্দের বেগ v2 বের করতে হবে। আমরা জানি একই উৎস যেহেতু, কাজে কম্পাঙ্ক একই হবে। তাহলে আমরা লিখি সুশলাকার কম্পাঙ্ক এফ হলে আমরা জানি v1 সমান এফ ল্যামডা 1 এবং v2 সমান এফ ল্যামডা 2। যেহেতু আমাদের v2 বের করতে হবে, 2/1 করলে আমাদের ক্যালকুলেশন সহজ হবে। তাহলে v2 বাই v1 সমান f কাটা যাবে ল্যামডা 2 বাই ল্যামডা 1, বা আমরা v2 বের করব, v2 সমান ল্যামডা 2 v1 বাই ল্যামডা 1। এখন শুধু এই সমীকরণে মানগুলো বসালেই আমরা দ্বিতীয় মাধ্যমে শব্দের বেগটা পাবো। আমরা 5 নম্বর অঙ্কটা দেখি। এ মাধ্যমে শব্দের বেগ বি মাধ্যমে শব্দের বেগের চেয়ে 5 গুণ বেশি। তার মানে বি মাধ্যমে শব্দের বেগ যদি ভি হয়, এ মাধ্যমে শব্দের বেগ হবে 5v। বি মাধ্যমে একটি শব্দের উৎসের তরঙ্গ দৈর্ঘ্য 10 সেন্টিমিটার হলে এ মাধ্যমে শব্দ উৎসের 100 বার কম্পনে শব্দ কত দূর যাবে? দেখো, উৎসের 1 কম্পনে শব্দ তার তরঙ্গ দৈর্ঘ্যের সমান, অর্থাৎ ল্যামডা দূরত্ব অতিক্রম করে। তাহলে 100 কম্পনে 100 ল্যামডা দূরত্ব অতিক্রম করবে।
তাহলে এ মাধ্যমে উৎসের 100 কম্পনে অতিক্রান্ত দূরত্ব বের করার জন্য প্রথমে আমাদের এ মাধ্যমে তরঙ্গ দৈর্ঘ্য বের করতে হবে, তাই না? বি মাধ্যমে তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে, এখান থেকে আমরা এ মাধ্যমে তরঙ্গ দৈর্ঘ্যটা বের করব। আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে যে একটি শব্দের উৎস, তার মানে শব্দের উৎস যেহেতু একটি, কাজেই কম্পাঙ্ক একই হবে। মাধ্যম ভিন্ন হলে শব্দের বেগ ভিন্ন হবে, কিন্তু উৎস যেহেতু একই, কাজেই কম্পাঙ্ক একই হবে উভয় তরঙ্গের জন্য। আমরা ধরি বি মাধ্যমে শব্দের বেগ ভিবি সমান হচ্ছে ভি, তাহলে এ মাধ্যমে শব্দের বেগ ভি এ সমান ভি এর 5 গুণ হবে 5 ভি। বি মাধ্যমে তরঙ্গ দৈর্ঘ্য দেয়া আছে ল্যামডা বি সমান 10 সেন্টিমিটার, তাহলে 0.1 মিটার। আমাদের বের করতে হবে 100 কম্পনে তরঙ্গের এ মাধ্যমে তরঙ্গের অতিক্রান্ত দূরত্ব। তাহলে আমরা লিখি এ মাধ্যমে তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা এ হলে আমরা লিখব ভি ইকুয়াল টু, মানে ভি এ ইকুয়াল টু এফ ল্যামডা এ এবং ভি বি ইকুয়াল টু এফ ল্যামডা বি। এবার আমাদের যেহেতু ল্যামডা এ বের করতে হবে, আমরা 1/2 করি, ভি এ বাই ভি বি সমান এফ কাটা যাবে ল্যামডা এ বাই ল্যামডা বি। এখন আমরা ল্যামডা এ বের করব সমান ভি এ ল্যামডা বি বাই ভি বি সমান, আমরা মানগুলো বসাই, ভি এ হচ্ছে 5v ইন্টু ল্যামডা বি হচ্ছে 0.1 মিটার ডিভাইডেড বাই ভিবি হচ্ছে ভি, ভিবি কাটা যাবে একক মিটার, এটা হবে 0.5 মিটার। এখন 100 কম্পনে আমরা লিখি যে সুশলাকার 100 কম্পনে, যেহেতু একই সুশলাকার, সুশলাকার 100 কম্পনে এ মাধ্যমে শব্দের অতিক্রান্ত দূরত্ব এস ইকুয়াল টু হবে 100 ল্যামডা এ, তাহলে 100 ইন্টু 0.5 মিটার 50 মিটার। ঠিক আছে। 6 নাম্বার দেখো, পি ও কিউ দুটি মাধ্যমে শব্দের বেগ যথাক্রমে 300 মিটার পার সেকেন্ড এবং 350 মিটার পার সেকেন্ড। মাধ্যম দুটিতে শব্দের তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য, পি ও কিউ মাধ্যমে শব্দের তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য দেয়া আছে 0.1 মিটার হলে সুশলাকার 50 কম্পনের শব্দ কিউ মাধ্যমে কত দূর যাবে? নিশ্চয়ই 50 কম্পনে 50 ল্যামডা কিউ দূরত্ব যাবে, আমাদের ল্যামডা কিউ বের করতে হবে। এখানে একটা বিষয়, ল্যামডা পি এবং ল্যামডা কিউ একটিও দেয়া নেই, শুধু পার্থক্যটা দেওয়া আছে। তো আমরা জানি যে শব্দের বেগ যদি বেশি হয় তাহলে কিন্তু তরঙ্গ দৈর্ঘ্য বেশি হবে। তাহলে এই যে পার্থক্যটা, এটা ল্যামডা পি মাইনাস ল্যামডা কিউ হবে নাকি ল্যামডা কিউ মাইনাস ল্যামডা পি হবে, এটা আমাদের কিন্তু এখান থেকে দেখে বুঝতে হবে। যেহেতু কিউ মাধ্যমে শব্দের বেগ বেশি, কাজেই কিউ মাধ্যমে তরঙ্গ দৈর্ঘ্যও বেশি হবে, তাহলে এই ব্যবধান বা পার্থক্যটা হবে ল্যামডা কিউ মাইনাস ল্যামডা পি। এই বিষয়টা মাথায় না আনলে কিন্তু অঙ্কটা ভুল হবে। যেহেতু কিউ মাধ্যমে শব্দের বেগ বেশি, কাজেই কিউ মাধ্যমে তরঙ্গ দৈর্ঘ্য বেশি হবে, কারণ আমরা জানি ভি ইকুয়াল টু এফ ল্যামডা। তাহলে ভি বেশি হলে ল্যামডাও বেশি হবে। ঠিক আছে। এখানে পি মাধ্যমে শব্দের বেগ দেয়া আছে 300 মিটার পার সেকেন্ড, কিউ মাধ্যমে শব্দের বেগ দেয়া আছে 350
মিটার পার সেকেন্ড। তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য, তাহলে আমরা সরাসরি লিখি ল্যামডা কিউ মাইনাস ল্যামডা পি 0.1 মিটার। সুশলাকার 50 কম্পনে কিউ মাধ্যমে শব্দ কত দূর যাবে, তাহলে দূরত্ব এস ইকুয়াল টু 50 ল্যামডা কিউ ইকুয়াল টু হোয়াট, আমাদের দূরত্বটা বের করতে হবে। এখন যেহেতু সুশলাকা একটি, কাজেই কম্পাঙ্কের কোনো পরিবর্তন হবে না, কম্পাঙ্ক একই হবে। আমরা লিখি, ধরি সুশলাকার কম্পাঙ্ক এফ। তাহলে আমরা এখন লিখতে পারি, সুতরাং ভিপি ইকুয়াল টু এফ ল্যামডা পি এবং ভি কিউ সমান এফ ল্যামডা কিউ। আমরা ভাগ করে দিই, তাহলে ভিপি বাই ভি কিউ সমান ল্যামডা পি বাই ল্যামডা কিউ। আমরা মানগুলো বসাই, ভিপি হচ্ছে 300, ভি কিউ হচ্ছে 350, একক কাটা যাবে, সমান আমরা ল্যামডা পি এবং ল্যামডা কিউ, আমাদের ল্যামডা কিউ যেহেতু বের করতে হবে, আমরা ল্যামডা পিটাকে এখান থেকে সরাবো, ল্যামডা পি এর পরিবর্তে আমরা ল্যামডা কিউ মাইনাস 0.1 লিখব, ল্যামডা কিউ মাইনাস 0.1 বাই ল্যামডা কিউ। এবার আমরা ক্যালকুলেশন করি, একটু ছোট করে নিয়ে এসে আমরা আড়াআড়ি গুণ করে দিই, তাহলে আমাদের আসবে 6/7 ইকুয়াল টু ল্যামডা কিউ মাইনাস 0.1 বাই ল্যামডা কিউ। আড়াআড়ি গুণ করে দিই আমরা, এটা আগে লিখি, 7 যেহেতু বড়, তাহলে 7 ল্যামডা কিউ মাইনাস 0.7 সমান 6 ল্যামডা কিউ, বা আমরা বাম পাশে নিয়ে আসি 6 ল্যামডা কিউকে একবারে বিয়োগ করে দিই, তাহলে ল্যামডা কিউ সমান আমরা 0.7কে ডান দিকে নিয়ে যাই 0.7। দেখো আমরা কিন্তু একক বসানোর সুযোগ পাইনি, আমরা দুই পাশে মান বসিয়ে দিয়েছিলাম, যে কারণে আমরা একক বসানোর সুযোগ পাইনি। যদি এরকম ক্যালকুলেশন হয়, আমরা মানের সাথে যদি একক বসানোর সুযোগ না পাই, আমরা এইখানে আর বসাবো না, একটা সুতরাং চিহ্ন দেবো। হ্যাঁ, সুতরাং চিহ্ন দিয়ে আমরা পরে এককটা বসাবো। সুতরাং কিউ মাধ্যমে শব্দের তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা কিউ সমান 0.7 মিটার। এখন সুশলাকার 50 কম্পনে শব্দের অতিক্রান্ত দূরত্ব, কিউ মাধ্যমে শব্দের অতিক্রান্ত দূরত্ব আমরা বলতে পারি সুশলাকার 50 কম্পনে কিউ মাধ্যমে শব্দের অতিক্রান্ত দূরত্ব এস ইকুয়াল টু 50 ল্যামডা কিউ। তাহলে 50 ইন্টু ল্যামডা কিউ আছে আমাদের 0.7 মিটার, তাহলে এটা হবে 35 মিটার। এই হচ্ছে আমাদের উত্তর। হ্যাঁ, 7 নাম্বার, কোনো মাধ্যমে 480 হার্জ এবং 320 হার্জ কম্পাঙ্কের দুটি শব্দ তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য 2 মিটার হলে মাধ্যমে শব্দের বেগ কত? এখানে দুটি তরঙ্গের কম্পাঙ্ক দেওয়া আছে, একটা হচ্ছে F1 সমান 480 হার্জ, আরেকটা হচ্ছে F2 সমান 320 হার্জ। তোমাকে বলছে তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য। এবার আবার আমরা আসি, তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য এখন ল্যামডা 1 মাইনাস ল্যামডা 2 নাকি ল্যামডা 2 মাইনাস ল্যামডা 1? তরঙ্গ দৈর্ঘ্যের সাথে কম্পাঙ্কের সম্পর্ক কিন্তু বিপরীত, কারণ ভি ইকুয়াল টু এফ ল্যামডা, অর্থাৎ ল্যামডা ইকুয়াল টু ভি বাই এফ। তাহলে বিপরীত, যেহেতু কম্পাঙ্ক যার বেশি তার তরঙ্গ দৈর্ঘ্য কম, কম্পাঙ্ক যার কম তার তরঙ্গ দৈর্ঘ্য বেশি, এটা আমাদের বুঝতে হবে।
তাহলে তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য হবে λ2 মাইনাস λ1। যেহেতু f2 ছোট সেজন্য λ2 বড় হবে। এই তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য দেয়া আছে হচ্ছে 2 মিটার। মাধ্যমে শব্দের বেগ বের করতে হবে v ইকুয়াল টু হোয়াট। যেহেতু মাধ্যম একই সেজন্য মাধ্যমে তরঙ্গের বেগ একই হবে। আমরা জানি v ইকুয়াল টু একবার লিখব আমরা f1 λ1 এবং আরেকবার লিখব v ইকুয়াল টু f2 λ2। আমরা এখানে যেহেতু একই মাধ্যম তরঙ্গের বেগ সমান, তাহলে আমরা লিখতে পারি f1 λ1 সমান f2 λ2। আমরা এখান থেকে v বের করব। তো v বের করার আগে আমরা v ইকুয়াল টু f1 λ1 অথবা f2 λ2, দেখো আমাদের f1 f2 দেওয়া আছে, λ1 এবং λ2 এই দুটোর মাঝখান থেকে যে কোনো একটা বের করলেই আমরা v পাবো। তাহলে একটা বের করতে হবে, আমরা যে কোনো একটা সরাই দিই। আমরা যে কোনো একটা যদি সরিয়ে দিতে চাই তাহলে আমরা এক কাজ করি, λ2 রেখে λ1 না সরিয়ে দিই। তাহলে λ1 সমান হবে λ2 প্লাস 2 বা f1 ইন্টু λ1 এর পরিবর্তে আমরা লিখব λ2 মাইনাস 2 সমান f2 λ2। এবার আমরা যদি মান বসাই তাহলে কি হবে? আমরা এককগুলো বসাচ্ছি না, একক বসানো ছাড়া আমরা শুধু মান বসাচ্ছি। 480 f1 এর মান এবং f2 এর মান হচ্ছে 320। আমরা একটু ছোট করি, 480 এবং 320 শূন্য কাটা যাবে, 8 দিয়েও কাটা যাবে। তাহলে আমরা এই ক্যালকুলেশনটাকে একটু ছোট করে লিখি। তাহলে ছোট করলে আমাদের থাকে হচ্ছে 3 ইন্টু λ2 মাইনাস 2 সমান 2 λ2, বা তাহলে 3 λ2 মাইনাস 6 সমান 2 λ2, বা তাহলে আমরা 2 λ2 বাম পাশে নিয়ে এসে বিয়োগ করে দিই, তাহলে হবে λ2 সমান 6। সুতরাং চিহ্ন দিই আমরা এককটা লেখার জন্য, দ্বিতীয় মাধ্যমে তরঙ্গ দৈর্ঘ্য, তাই না? λ2 সমান 6 মিটার। এখন আমরা 2 নং হতে পাই। 2 নং হতে পাই শব্দের বেগ v ইকুয়াল টু f2 λ2। f2 আমাদের ছিল দ্বিতীয় মাধ্যমে শব্দের বেগ 320 কম্পাঙ্ক, দ্বিতীয় মাধ্যমে কম্পাঙ্ক ছিল 320 হার্টজ ইন্টু λ2 পেলাম আমরা 6, তাহলে এত মিটার পার সেকেন্ড সমান হবে 1920 মিটার পার সেকেন্ড। ঠিক আছে অঙ্কটা? 8 নাম্বার, কোনো মাধ্যমে 512 হার্টজ ও 480 হার্টজ কম্পাঙ্কের দুটি শব্দের তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য দেওয়া আছে 0.75 মিটার। ওই মাধ্যমে শব্দের বেগ নির্ণয় করো। মাধ্যম কিন্তু একই, কম্পাঙ্ক ভিন্ন, তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য দেওয়া আছে। তো আমরা তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য তাহলে λ1 মাইনাস λ2 হবে নাকি λ2 মাইনাস λ1 হবে সেটা আমরা এখন বুঝি। তরঙ্গ দৈর্ঘ্য এবং কম্পাঙ্ক হচ্ছে বিপরীত, যার কম্পাঙ্ক বেশি তার তরঙ্গ দৈর্ঘ্য কম হবে, তাই না? তাহলে এবার আমরা ওই মাধ্যমে শব্দের বেগ বের করব। এখানে f1 হচ্ছে 512 হার্টজ, f2 হচ্ছে 480 হার্টজ, আর তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য তাহলে λ2 মাইনাস λ1 হবে 0.75 মিটার। শব্দের বেগ বের করতে হবে। তো আমরা জানি এটা আগেরটার মতোই অঙ্কটা, v ইকুয়াল টু f1 λ1 এবং v ইকুয়াল টু f2 λ2। সুতরাং f1 λ1 সমান f2 λ2, বা আমরা একটা কাজ করি, এবার একটু ভিন্ন রকম করে করি ক্যালকুলেশনটা। তাহলে f1 বাই f2 সমান λ2 বাই λ1। আগের মতো করে করলেও হবে, তোমাদের যেটা ভালো লাগে।
তাহলে আমরা মান বসাই। F1 হচ্ছে 512 আর এটা হচ্ছে 480 সমান λ2 এবং λ1 যে কোনো একটা আমাদের সরাতেই হবে। আমরা এবারে যদি λ2টাকে সরাই তাহলে দেখো λ2 সমান হবে λ1 প্লাস 0.75 বাই λ1। যেভাবে তোমাদের কাছে সহজ মনে হয় সেভাবে করবে, কোনো সমস্যা নেই। তো আমরা যদি একটু ছোট করে নিয়ে আসি তাহলে হবে এটা 16/15 সমান ডান পক্ষ যা ছিল তাই থাকবে λ1 প্লাস 0.75 বাই λ1। আমরা আড়াআড়ি গুণ করি, বড়টা আগে লিখি। 16 λ1 সমান 15 λ1 প্লাস 15কে 0.75 দিয়ে গুণ করলে হয় 11.25 বা তাহলে λ1 সমান 11.25। এই তো আমরা এককটা বসাবো। সুতরাং প্রথম মাধ্যমে তরঙ্গ দৈর্ঘ্য λ1 সমান 11.25 মিটার, বা এর সাথে এককটা না বসিয়ে একটা সুতরাং চিহ্নের সাথে এককটা বসাবে। এইবার শব্দের বেগ, এখন v ইকুয়াল টু আমরা লিখতে পারি f1 λ1। তাহলে এটা হবে f1টা ছিল আমাদের 512 হার্টজ ইন্টু 11.25 এত মিটার পার সেকেন্ড। তাহলে সমান হবে কত? 5760 মিটার পার সেকেন্ড। এই হবে আমাদের মাধ্যমে শব্দের বেগ। 9 নম্বর অঙ্কটা দেখো। 320 হার্টজ কম্পাঙ্কের একটি সুশলাকা হতে বাতাসে ও পানিতে উৎপন্ন তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য। বায়ুতে তরঙ্গ দৈর্ঘ্য, পানিতে তরঙ্গ দৈর্ঘ্য, উৎস কিন্তু একটি। তাহলে মাধ্যম পরিবর্তন হওয়ার কারণে বেগও পরিবর্তন হবে, তরঙ্গ দৈর্ঘ্যও পরিবর্তন হবে। যে মাধ্যমে বেগ বেশি সেই মাধ্যমে তরঙ্গ দৈর্ঘ্য বেশি হবে। আর আমরা এটা খুব ভালো করেই জানি যে বাতাসে শব্দের বেগের চাইতে পানিতে শব্দের বেগ বেশি, কাজেই পানিতে তরঙ্গ দৈর্ঘ্য বেশি হবে, তাই না? বায়ুতে শব্দের বেগ 345 মিটার পার সেকেন্ড হলে পানিতে শব্দের বেগ কত? দেখো এখানে দেয়া আছে উৎসের কম্পাঙ্ক 320 হার্টজ, বায়ুতে শব্দের বেগ দেওয়া আছে 345 মিটার পার সেকেন্ড। এই অঙ্কটা একটু ধাপে ধাপে করতে হবে। আমরা প্রথমেই বায়ুতে তরঙ্গ দৈর্ঘ্য বের করে নিতে পারবো এখান থেকে, যেহেতু কম্পাঙ্ক জানি এবং বায়ুতে শব্দের বেগ জানি। আমরা তরঙ্গ দৈর্ঘ্য বের করে নিই। আমরা জানি ভি এ সমান এফ ল্যামডা এ। তাহলে খুব সহজেই এখান থেকে আমরা ল্যামডা এ বের করতে পারি। ভি এ বাই এফ। ভি এ হচ্ছে 345, এফ হচ্ছে 320 এত মিটার। এই হবে তরঙ্গ দৈর্ঘ্য, অর্থাৎ 1.078 মিটার। এটা হবে বাতাসে তরঙ্গ দৈর্ঘ্য। এখন আমরা একটা কাজ করি, পানিতে তরঙ্গ দৈর্ঘ্য বের করব। আমাদের ল্যামডা ডব্লিউ মাইনাস ল্যামডা এ দেয়া আছে 3.9 মিটার। তাহলে আমরা লিখি আবার ল্যামডা ডব্লিউ মাইনাস ল্যামডা এ সমান 3.9 মিটার, বা তাহলে ল্যামডা ডব্লিউ সমান ল্যামডা এ প্লাস 3.9 মিটার। তাহলে আমাদের ল্যামডা ডব্লিউ হবে 1.078 প্লাস 3.9 মিটার সমান হবে 4.978 মিটার। এখন আমরা যাব হচ্ছে পানিতে শব্দের বেগ বের করতে। হ্যাঁ, তাহলে পানিতে শব্দের বেগ ভি ডব্লিউ, আমরা জানি ভি ইকুয়াল টু এফ ল্যামডা। তাহলে এফ ল্যামডা ডব্লিউ, আমাদের কম্পাঙ্ক উভয় তরঙ্গের জন্য সমান, তরঙ্গ দৈর্ঘ্যটা ভিন্ন। তাহলে যদি আমরা মানটা বসাই, কম্পাঙ্ক হচ্ছে 320, ল্যামডা ডব্লিউ এর মান 4.978 মিটার পার সেকেন্ড বসালে আমরা এটা পাবো, ক্যালকুলেশন করলে 1593
মিটার পার সেকেন্ড। তুমি যখন ক্যালকুলেশন করবে তখন দশমিকের পরে আরও যে সংখ্যা থাকবে ক্যালকুলেটরে সম্পূর্ণ দিয়েই ক্যালকুলেশনটা করবে সব সময়। হ্যাঁ, তুমি লেখার সময় তুমি দশমিকের পরে 2 ঘর বা 3 ঘর লেখো, সমস্যা না, কিন্তু ক্যালকুলেশন যখন করবে তখন পুরোটা দিয়েই করবে, তাহলে অ্যাকুরেট রেজাল্টটা আসবে। হ্যাঁ, তাহলে আমরা পেলাম পানিতে শব্দের বেগ 1593 মিটার পার সেকেন্ড। অ্যান্ড নেক্সট আমরা 10 নম্বর অঙ্কে যাব। 320 হার্টজ কম্পাঙ্কের একটি সুশলাকা হতে বাতাসে ও পানিতে উৎপন্ন তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য, আগেটার মতোই, বাতাসে ও পানিতে উৎপন্ন তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য 4 মিটার। বায়ুতে শব্দের বেগ দেয়া আছে 345 মিটার পার সেকেন্ড। পানিতে শব্দের বেগ কত? আমার মনে হয় সবাই এই অঙ্কটা পারবে, হুবহু 9 নংয়ের মতো না? তাহলে নিজেরা এটা করবে। আমরা পরের অঙ্কে চলে যাই। 11 নাম্বার দেখো, 300 হার্টজ কম্পাঙ্কের একটি শব্দ তরঙ্গের পার্থক্য। আসলে ল্যাঙ্গুয়েজটা ঠিকভাবে আসেনি, আগেরটার মতোই হবে এটা। 300 হার্টজ কম্পাঙ্কের একটি শব্দ তরঙ্গ দৈর্ঘ্যের বায়ুতে ও পানিতে তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য। হ্যাঁ, এটা দেওয়া আছে আসলে, বায়ুতে ও পানিতে তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য 4.16 মিটার। বায়ুতে শব্দের বেগ 352 মিটার পার সেকেন্ড হলে পানিতে শব্দের বেগ নির্ণয় করো। দেখো এই অঙ্কটাও কিন্তু ঠিক আগের দুটোর মতোই, একদম হুবহু আগেরটার মতো। এখানে শব্দটা একটু ভুল আসছে, ছাপার অক্ষরটা। আসলে এটা বায়ুতে ও পানিতে তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্যটাই দেওয়া আছে, আগে যেরকম ছিল ঠিক সেরকমই দেওয়া আছে। এটা দেওয়া আছে 4.16 মিটার। আমার মনে হয় এটা সবাই পারবে। হ্যাঁ, আগেরটার মতোই, ঠিক 9 নম্বর অঙ্কের মতোই। তাহলে আমরা 12 নম্বর অঙ্কটা দেখি। দুটি সুশলাকার কম্পাঙ্কের পার্থক্য 118 হার্টজ। কম্পাঙ্কের পার্থক্য কোনটা ছোট কোনটা বড় দেয়া নেই, কাজে আমাদের যে কোনো একটাকে ছোট একটাকে বড় ধরতে হবে। শুধু দুটি সুশলাকার কম্পাঙ্কের পার্থক্য বলা আছে 118 হার্টজ। বাতাসে শলাকা দুটি যে তরঙ্গ উৎপন্ন করে তাদের একটির 2টি পূর্ণ তরঙ্গ দৈর্ঘ্য অপরটির 3টি পূর্ণ তরঙ্গ দৈর্ঘ্যের সমান। তার মানে ছোটটার 3টা, বড়টার 2টার সমান। এইভাবে আমাদের চিন্তা করতে হবে। একটির 2টি পূর্ণ তরঙ্গ দৈর্ঘ্য অপরটির 3টি পূর্ণ তরঙ্গ দৈর্ঘ্যের সমান। তার মানে বড়টার 2টি তরঙ্গ দৈর্ঘ্য আর ছোটটার 3টি পূর্ণ তরঙ্গ দৈর্ঘ্য সমান। শলাকাদ্বয়ের কম্পাঙ্ক নির্ণয় করতে হবে, F1 এবং F2 বের করতে হবে। তাহলে আমরা প্রথমেই ধরি সুশলাকাদ্বয়ের কম্পাঙ্ক যথাক্রমে F1 এবং F2। আমরা ধরে নিই F1 গ্রেটার দেন F2। তাহলে কম্পাঙ্কের পার্থক্য দেওয়া আছে 118 হার্টজ। তাহলে আমরা বলবো F1 মাইনাস F2 সমান 118 হার্টজ। এবার দেখো যে শলাকা দুটি যে তরঙ্গ উৎপন্ন করে তাদের একটির 2টি পূর্ণ তরঙ্গ দৈর্ঘ্য অপরটির 3টি পূর্ণ তরঙ্গ দৈর্ঘ্যের সমান। F1 যেহেতু আমরা বড় ধরেছি, F এর সাথে ল্যামডার সম্পর্ক বিপরীত, তাই না? তাহলে ল্যামডা 1 কিন্তু ছোট হবে। আমাদের সম্পর্কটা হচ্ছে ছোটটার 3টা না, 3 ল্যামডা 1 সমান বড়টার 2টার সমান হবে 2 ল্যামডা 2। বা আমরা এখান থেকে সম্পর্কটা নিয়ে আসি ল্যামডা 1 বাই ল্যামডা 2 সমান 2/3। এই দুটো সম্পর্ক। আর যেহেতু একই মাধ্যমে অর্থাৎ বাতাসে তরঙ্গটা যাচ্ছে, সেই জন্য আমরা ধরে নিই বাতাসে শব্দের বেগ v হলে আমরা একবার বলবো v ইকুয়াল টু F1 ল্যামডা 1 এবং আরেকবার বলবো v ইকুয়াল টু F2 ল্যামডা 2। সুতরাং আমাদের F1 ল্যামডা 1 সমান F2 ল্যামডা 2। বা যেহেতু আমাদের এই সম্পর্কটা দেয়া আছে ল্যামডা 1 বাই ল্যামডা 2, আমরা তাহলে ল্যামডা 1 বাই ল্যামডা 2টাকে রাখি
λ1/λ2 সমান ডান দিকে হবে f1। এবার আমরা λ1/λ2 এর পরিবর্তে 2/3 বসাতে পারবো, আর f2 এবং f1 যে কোনো একটাকে যদি আমরা এখান থেকে সরিয়ে দিই তাহলে কিন্তু আমরা আরেকটা বের করতে পারবো। তাহলে দেখো আমাদের যা থাকছে f1/f2 এর পরিবর্তে আমরা 2/3 বসালাম, সমান λ1/λ2 এর পরিবর্তে আমরা 2/3 বসাচ্ছি, আর আমরা f2 ছিল, f2 এর পরিবর্তে f1 - 118 হয়, আর ডিভাইডেড বাই f1 থাকলো। বা এখন আমরা আড়াআড়ি গুণ করবো, আমরা বড়টা আগে গুণ করি। 3f1 - 334 সমান হবে 2f1, বা তাহলে f1 সমান হবে 336। ব্যাস আমরা একটা পেয়ে গেলাম। সরি, একটু ভুল হয়ে গিয়েছিল, এটা আসলে 354 হবে গুণ করলে। হ্যাঁ, 118কে 3 দিয়ে গুণ করলে 354 হবে, 354। তাহলে f1 হচ্ছে আমাদের 354 হার্টজ, আর f2 এখান থেকে আমরা বের করতে পারি f1 - f2 = 118 আমরা জানি। এখান থেকে আমরা বের করব f2, তাহলে f2 সমান হবে f1 - 118 সমান হবে তাহলে 354 থেকে যদি আমরা 118 বাদ দিই এত হার্টজ, এইটা আসবে হচ্ছে একটু ক্যালকুলেশনটা করো, 236 হার্টজ। তাহলে আমাদের কম্পাঙ্ক দুটো পেলাম, একটা হচ্ছে 236 হার্টজ আর একটা হচ্ছে 354 হার্টজ। হ্যাঁ, আমরা পরের অঙ্কটা দেখি। একটি সুশলাকা যে সময়ে 200 বার কম্পন দেয় সে সময়ে এটি দ্বারা সৃষ্ট শব্দ তরঙ্গ বাতাসে 140 মিটার দূরত্ব অতিক্রম করে। এখান থেকে আসলে আমরা তরঙ্গ দৈর্ঘ্য বের করব, কারণ এক কম্পনে অতিক্রম করে ল্যামডা দূরত্ব, তাই না? 200 কম্পনে অতিক্রম করবে 200 ল্যামডা দূরত্ব, এই 200 ল্যামডা দূরত্বটাই দেওয়া আছে 140 মিটার। সুশলাকার কম্পাঙ্ক 500 হার্টজ হলে বায়ুতে শব্দের বেগ কত? একেবারেই সহজ অঙ্কটা, এফ দেওয়া আছে, আমাদের শুধু ভিটা বের করতে হবে, আর এই জায়গাটা থেকে আমাদের ল্যামডা বের করে আনতে হবে। 200 কম্পনে 140 মিটার, এখান থেকে আমাদের ল্যামডা বের করতে হবে। তাহলে আমরা সরাসরি চলে যাই যে 200 কম্পনে 140 মিটার দূরত্ব অতিক্রম করে, তাহলে আমরা লিখব তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা ইকুয়াল টু হবে 140কে আমরা ভাগ করব 200 দিয়ে, এত মিটার যা আসে। আর কম্পাঙ্ক দেয়া আছে এফ ইকুয়াল টু, হ্যাঁ কম্পাঙ্ক এফ ইকুয়াল টু দেওয়া আছে 500 হার্টজ। আমাকে শব্দের বেগ বের করতে হবে, শব্দের বেগ ভি ইকুয়াল টু হোয়াট। আসলে এই জায়গাটাই সমস্যা, বাকিটা একবারই সহজ অঙ্ক। তো আমরা জানি ভি ইকুয়াল টু এফ ল্যামডা, তাই না? আমরা জানি ভি ইকুয়াল টু এফ ল্যামডা। তো ল্যামডা এখান থেকে বেরোবে, এফ তো দেয় আছে, শুধু মানটা বসালে অঙ্কটা হবে। ঠিক আছে, নেক্সট 14 নম্বর অঙ্কটা দেখো। কোনো এক সীমাবদ্ধ মাধ্যমে সৃষ্ট স্থির তরঙ্গের কম্পন 512 হার্টজ, মানে কম্পাঙ্ক, স্থির তরঙ্গের কম্পাঙ্ক। তরঙ্গের পরপর দুটি নিস্পন্দ বিন্দুর দূরত্ব 0.5 মিটার, মাধ্যমে তরঙ্গ বেগ নির্ণয় করো। পরপর দুটি নিস্পন্দ বিন্দুর দূরত্ব, এই জায়গাটাতেই আমাদের হিসাবটা, পরপর দুটি নিস্পন্দ বিন্দুর দূরত্ব। আসলে এখান থেকে আমরা ল্যামডা বের করব। আমরা যখন স্থির তরঙ্গ পড়াই, স্থির তরঙ্গের চিত্র থেকে আমরা কিন্তু খুব ভালোভাবে চিত্র থেকে আমরা দেখিয়েছি যে কিভাবে স্থির তরঙ্গের এই যে বিন্দুগুলোর দূরত্ব থেকে ল্যামডা বের করা যায়। আশা করি এখন আর তোমাদের সমস্যা হবে না। পরপর দুটি নিস্পন্দ বিন্দুর দূরত্ব মানে হচ্ছে λ/2, তাই না? λ/2 দেওয়া আছে 0.5 মিটার। ব্যাস, এখন আমাদের শব্দের বেগ বের করতে হবে, খুব সহজ অঙ্ক। এখানে কম্পাঙ্ক এফ ইকুয়াল টু দেওয়া আছে 512 হার্টজ, আর এই বিষয়টা আমি আরেকবার দেখাই। স্থির তরঙ্গের পরপর দুটি নিস্পন্দ বিন্দুর মধ্যবর্তী দূরত্ব, দেখো এই একটা নিস্পন্দ বিন্দু, এই একটা নিস্পন্দ বিন্দু,
নিশ্চয়ই এই দূরত্বটা হচ্ছে ল্যামডা, তাহলে পরপর দুটি নিস্পন্দ বিন্দুর মধ্যবর্তী দূরত্ব হবে λ/2। এই λ/2 দেওয়া আছে 0.5 মিটার, তাহলে ল্যামডা ইকুয়াল টু গুণ করলে 1 মিটার হয়। আমাদের শব্দের বেগ বের করতে হবে, ভি ইকুয়াল টু হোয়াট। তাহলে আমরা জানি, এবার বাকি অংশ একেবারেই সহজ। আমরা জানি ভি ইকুয়াল টু এফ ল্যামডা। দেখো এফ আছে, ল্যামডা আছে, মানটা বসালেই অঙ্কটা হবে। তো আজকে আমার মনে হয় এই পর্যন্তই থাক। আমরা আগামী ক্লাসে অগ্রগামী তরঙ্গের কিছু গাণিতিক সমস্যার সমাধান করব, যে সমস্যাগুলো থেকে উদ্দীপক তৈরি হয়। তো আজকে দেখো আমরা যে অঙ্কগুলো করলাম, গাণিতিক সমস্যাগুলো করলাম, এখানে কিন্তু এক ভি ইকুয়াল টু এফ ল্যামডা ছাড়া আমাদের অন্য কোনো সূত্র নেই, কিন্তু প্রত্যেকটা অঙ্কের ধরন আলাদা আলাদা, ঠিক আছে? সেজন্য আমাদের প্রচুর চর্চা করতে হবে, প্র্যাকটিস করতে হবে বিভিন্ন বই থেকে, একটা বই না শুধু, বিভিন্ন বই থেকে আমাদের গাণিতিক সমস্যাগুলো সমাধান করতে হবে। গাণিতিক সমস্যা সমাধানে তুমি যত বেশি দক্ষতা অর্জন করতে পারবে, তোমার জন্য সৃজনশীল প্রশ্ন আনসার করা তত বেশি সহজ হবে। তো তাহলে আজকে এই পর্যন্তই থাক। আগামী ক্লাসে আমরা বাকি যে গাণিতিক সমস্যাগুলো আছে এই গাণিতিক সমস্যাগুলো সমাধান করব। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। খোদা হাফেজ।